প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের ময়মনসিংহ বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন নবম অধ্যায় অর্থাৎ রেওয়া মিল থেকে। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নের মধ্যে খুব সুন্দর করে প্রত্যেকটা দফা দেওয়া আছে। প্রথমেই যদি আমরা এই দফাগুলো আইডেন্টিফাই করে ফেলি তাহলে পরবর্তীতে আমাদের রেওয়া মিল প্রস্তুত করা সহজ হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সুনাম, এটা আমাদের জন্য এক ধরনের সম্পদ, তাই এটা হয়ে যাবে ডেবিট। তারপর আছে আসবাবপত্র, আসবাবপত্র আমাদের জন্য এক ধরনের সম্পদ, সো এটা আমাদের জন্য হয়ে যাবে ডেবিট। এরপরে আছে মজুদ পণ্য, যেটা কিনা আছে 1 তারিখের, সো 1 তারিখের মজুদ পণ্যগুলো আমরা ব্যয় হিসেবে ধরে নেই, তো যেহেতু এটা একটা ব্যয় তাই এটা হয়ে যাবে ডেবিট। তারপর আছে মজুদ পণ্য 31 তারিখের মজুদ পণ্য। 31 তারিখের মজুদ পণ্যগুলো সাধারণত আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করি না, কিন্তু এটা আমাদের জন্য এক ধরনের চলতি সম্পদ। তো যখন আমরা চলতি সম্পদ নির্ণয় করব তখন এটা আমাদের সেই চলতি সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপর দেখতে পাচ্ছি পাওনাদার, পাওনাদার আমাদের জন্য এক ধরনের দায়, তাই এটা হয়ে যাবে ক্রেডিট। এরপর আছে দেনাদার, দেনাদার আমাদের জন্য সম্পদ, তাই এটা হয়ে যাবে ডেবিট। তারপর আছে হাতে নগদ, 1 তারিখের হাতে নগদ, তো যেহেতু এটা 1 তারিখের হাতে নগদের পরিমাণ বলা আছে তাই এটাকে আর আমরা অন্তর্ভুক্ত করতে পারবো না। 1 তারিখের হাতে নগদকে সাধারণত আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করি না এবং এটা সাধারণত কোনো হিসাবের মধ্যেই অন্তর্ভুক্ত হয় না। তারপর আছে 31 তারিখের হাতে নগদ, এটা আমরা সাধারণত রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত করি এবং যেহেতু এটা আমাদের জন্য সম্পদ তাই এটা হয়ে যাবে ডেবিট। তারপরে আছে সুনামের অবলোপন, আমরা ঠিক যেমনভাবে আসবাবপত্র যন্ত্রপাতির অবচয় ধার্য করি ঠিক তেমনিভাবে সুনামের অবলোপন এটা আমাদের জন্য এক ধরনের ব্যয়, তাই এটাকে আমরা ধরবো ডেবিট হিসেবে। এরপর দেখো পরবর্তীতে দেখতে পাচ্ছি কর ও অভিকর, এটাকে সাধারণত আমরা ব্যয় ধরে নিই, যেহেতু এটা একটা ব্যয় সো এটা আমাদের জন্য এক ধরনের ডেবিট। তারপর আছে বিক্রয়, বিক্রয় আমাদের জন্য ক্রেডিট, কারণ এটা আমাদের জন্য এক ধরনের আয়। এরপর আছে অগ্রিম ভাড়া প্রাপ্তি, অগ্রিম ভাড়া প্রাপ্তি বলতে আমরা সাধারণত দায়কে বুঝে থাকি, যেহেতু এটা একটা দায় সো এটা হয়ে যাবে ক্রেডিট সাইডে। তারপর দেখতে পাচ্ছি ক্রয়, ক্রয় আমাদের জন্য এক ধরনের ব্যয় সো এর জন্য এটা হয়ে যাবে ডেবিট। তারপর দেখতে পাচ্ছি বকেয়া মজুরি, বকেয়া মজুরি আমাদের জন্য এক ধরনের দায়, তাই এটা হয়ে যাবে ক্রেডিট সাইডে। এরপর আছে অগ্রিম বেতন, অগ্রিম বেতন বলতে আমরা সাধারণত এক ধরনের ব্যয়কে বুঝে থাকি, তাই এটা চলে যাবে আমাদের ডেবিট সাইডে। তারপর দেখতে পাচ্ছি মূলধন, মূলধন যেহেতু বলা হয়েছে মূলধন সবসময় চলে যায় ক্রেডিটে এবং সবার শেষে লাস্ট বাট নট দ্য লিস্ট এখানে বলা হয়েছে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত আমাদের জন্য একটা দায় সো এটা চলে যাবে ক্রেডিটে। দেখো অলরেডি সবগুলো আমরা আইডেন্টিফাই করে ফেলেছি এবং কোনটা কোনটা আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না আমরা সেটাও দেখতে পাচ্ছি। আমাদের ক নাম্বারে কিন্তু সেটাই তৈরি করতে বলা হয়েছে, রেওয়া মিলে কোনগুলো অন্তর্ভুক্ত হবে না। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি দুইটা হিসাব আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, একটা হচ্ছে মজুদ পণ্য 31 তারিখের মজুদ পণ্য 15,000 টাকা এবং আরেকটা হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ 10,000 টাকা, তাহলে টোটালটা যোগ করলে আমরা 25,000 টাকার লেনদেন দেখতে পাচ্ছি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। এবার চলে যাই আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে, বলছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। আমরা এখান থেকে ইতিমধ্যে কোনটা কোনটা চলতি সম্পদ হবে সেটা কিন্তু আইডেন্টিফাই করে ফেলেছিলাম, যেমন মজুদ পণ্য 31 তারিখের মজুদ পণ্য এটা আমাদের জন্য এক ধরনের চলতি সম্পদ। তারপরে আছে দেনাদার, এটাও আমাদের জন্য একটা চলতি সম্পদ। এরপর আছে হাতে নগদ অর্থাৎ 31 তারিখের হাতে নগদ, এটাও আমাদের জন্য এক ধরনের চলতি সম্পদ। এবার যদি এই সাইডটাতে আসি, এই সাইডে আছে অগ্রিম বেতন, অগ্রিম বেতন আমাদের জন্য এক ধরনের চলতি সম্পদ। তাহলে দেখো এই 4টা লেনদেনকে আমরা চলতি সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত করব। এবার যদি চলে যাই চলতি দায়ের মধ্যে, চলতি দায় কি কি দেখো, প্রথমে
আমরা এখানে দেখতে পাচ্ছি পাওনাদার, এটা আমাদের জন্য এক ধরনের চলতি দায়। পাওনাদারের পরিমাণ দেওয়া আছে 30,000 টাকা, 25,000 টাকা। তারপর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি অগ্রিম ভাড়া প্রাপ্তি, এটা আমাদের জন্য একটা দায়, দেওয়া আছে 10,000 টাকা। তারপর দেখতে পাচ্ছি বকেয়া মজুরি দেওয়া আছে 12,000 টাকা, এটা আমাদের জন্য একটা দায়। এবং সবার শেষে আছে ব্যাংক জমাতিরিক্ত, এটাও কিন্তু আমাদের জন্য এক ধরনের দায়। তাহলে দেখো আমরা সবগুলো আইডেন্টিফাই করে ফেলেছি কোনটা আমাদের চলতি সম্পদ এবং কোনটা চলতি দায়। এবার দেখো আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 65,900 টাকা। আর এখানে মোট চলতি দায়ের পরিমাণ দেখতে পাচ্ছি 92,000 টাকা। সো মোট চলতি সম্পদ, মোট চলতি দায়, যেহেতু দুইটা আলাদা আলাদাভাবে নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা দুইটা নির্ণয় করে ক্লোজ করে দিলাম। আচ্ছা, এবার আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে রেওয়ামিল প্রস্তুত করো। সো রেওয়ামিল প্রস্তুত করার জন্য আমরা কিন্তু একদম শুরুতে দেখে নিয়েছিলাম কোনটা আমাদের রেওয়ামিলে আসবে এবং কোনটা আসবে না, এবং যেগুলো আসবে তার ডেবিট কোনটা এবং ক্রেডিট কোনটা আমরা শুরুতেই যেহেতু আইডেন্টিফাই করে ফেলেছি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের রেওয়ামিলটা প্রস্তুত করব। আচ্ছা, তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা ডেবিট ক্রেডিট অনুসারে বসালাম, এবং বসানোর পরে আমরা যেহেতু সম্পূর্ণটা সঠিকভাবে বসিয়েছি, আমাদের এখানে রেওয়ামিলের যোগফলটা দাঁড়াচ্ছে 4,92,000 টাকা। সো আমরা এখানে মোট রেওয়ামিলের যোগফল দেখতে পাচ্ছি 4,92,000 টাকা। দেখো ম্যাক্সিমাম রেওয়ামিল থেকে এই প্রশ্নটাই খুবই কমন থাকে, রেওয়ামিল প্রস্তুত করো এবং মোট সম্পদ বা চলতি সম্পদ, মোট দায় বা চলতি দায় নির্ণয় করো। আশা করছি রেওয়ামিলের এই প্রশ্নটি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং কিভাবে আমরা রেওয়ামিল সলভ করতে পারি সেটাও বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।